নমস্কার। দেশের সর্বোচ্চ আদালত যখন একটা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো নিয়ে এমন গভীর উদ্বেগ প্রকাশ করে তখন বুঝতে হবে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। ২০২৪ সালের অগস্ট মাস, আর জি কর মেডিকেল কলেজের সেই অন্ধকার রাত। একটা মর্মান্তিক ঘটনা যা শুধু একজন তরুণী চিকিৎসকের প্রাণ কেড়ে নেয়নি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল আমাদের সিস্টেমের এক বিরাট ফাটলকে। আজ আমরা কোনো ভাষা কথা বলবো না, সরকারি ডেটা আর নথির ভিত্তিতে একদম সরাসরি এই ইস্যুটার গভীরে ঢুকব। আরজি করে সেই কালো অধ্যায় থেকে আজ ২০২৬ সাল, এর মধ্যে প্রশাসনের শীর্ষস্তরে ঠিক কি পালাবদল ঘটল। জাস্টিস বা ন্যায় বিচারের দাবিতে যে লড়াই শুরু হয়েছিল সেটা আজ ঠিক কোথায় দাঁড়িয়ে। আমরা তথ্য প্রমাণ সামনে রেখে জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি আর উইমেন সেফটির এই পুরো ট্রানজিশনটা ডিকোড করব। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ বিশ্লেষণ। আজকের আলোচনায় মূলত কয়েকটা দিকে ফোকাস রাখব আমরা। ওই মর্মান্তিক ঘটনা, তারপর সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপ, বর্তমান সরকারের আমলে আইপিএস অফিসারদের সাসপেনশন, নারী সুরক্ষায় একটা বড়সড় মিসিং লিঙ্ক, মহিলাদের হেল্পলাইনের অভাব এবং সবশেষে নতুন ১৮১ নম্বরের রূপায়ণ। পুরো বিষয়টা এক সুতোয় গাঁথব আমরা। শুরুতেই আমাদের একটু পিছিয়ে যেতে হচ্ছে সে ২০২৪-এর অগাস্টে, যে মাসটা গোটা দেশকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছিল। একবার টাইমলাইনটায় চোখ বুলিয়ে নেওয়া যাক। ৯ অগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। এরপর তো ইতিহাস। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে ধরল ঠিকই, কিন্তু পরিস্থিতি এমন অগ্নিগর্ভ হয়ে উঠল যে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হল। ১৮ই অগস্ট সুপ্রিম কোর্ট নিজেই শতপ্রণোদিত হয়ে কেসটা হাতে নেয়। ২০২৫ সালের জানুয়ারিতে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়, কিন্তু পরিবারের সেই একটাই প্রশ্ন থেকে যায়, নেপথ্যে আরও কেউ নেই তো? আর ঠিক এই আবহাওয়ায় মে ২০২৬-এ রাজ্যের নতুন সরকার এসেই পুলিশ প্রশাসনে শুরু করে এক বিরাট রদবদল। এই গোটা প্রক্রিয়ায় গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত কিভাবে গোটা বিষয়টা রাশ নিজেদের হাতে টেনে নিল সেটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট বুঝেছিল এটা শুধু একটা রাজ্যের সমস্যা নয়, এটা একটা প্যান ইন্ডিয়া ইস্যু। তাই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সোজা একটা ৯ সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিলেন। একটু ভাবুন, সারা দেশে তখন প্রায় ২৫,০০০ ডাক্তার রাস্তায় নেমে কর্মবিরতি করছেন। সুপ্রিম কোর্ট তাদের একটা ভরসা দিল যে আদালত শুধু নির্দেশিকা দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে না, একটা পার্মানেন্ট সেফটি প্রোটোকল তৈরি করবে। এটা সত্যি একটা ম্যাসিভ স্টেপ ছিল। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে মে ২০২৬-এ আসা যাক। শাসন ক্ষমতায় পালাবদল হয়েছে, আর বর্তমান প্রশাসন এসেই একদম টপ লেভেলে যে ক্র্যাকডাউনটা করল সেটা নিয়ে এবার কথা বলবো আমরা। মে মাসের ১৫ তারিখ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা মারাত্মক কড়া অ্যাকশন নিলেন। সোজা সাসপেন্ড করা হলো ৩ জন হেভিওয়েট আইপিএস অফিসারকে, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর ২ প্রাক্তন ডিসিপি সেন্ট্রাল ও নর্থ, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। অভিযোগগুলো শুনলে চমকে যেতে হয়। প্রাথমিক তদন্তে চরম গাফিলতি, নিহতের পরিবারকে বেআইনিভাবে টাকার প্রস্তাব দেওয়া আর কোনো অথরাইজেশন ছাড়াই প্রেস কনফারেন্স করা। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এদের বিরুদ্ধে এখন রীতিমতো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছে। আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, এই কড়া মেসেজটাই কিন্তু দেওয়া হলো। তবে সমস্যাটা শুধু ওই রাতের তদন্তে আটকে ছিল না। সিস্টেমের ভেতরেই যে নারী সুরক্ষায় কত বড় একটা গর্ত লুকিয়েছিল, এবার সেই ডেটাগুলো সামনে আনব, যা দেখলে রীতিমতো অবাক হতে হয়। এই ডকুমেন্টটা একটু মন দিয়ে দেখুন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের এই অফিসিয়াল রেকর্ড কিন্তু একটা অন্য গল্প বলছে। কেন্দ্র সরকারের মিশন শক্তি আর তার অধীনে থাকা সম্বল প্রজেক্ট, যা মূলত মহিলাদের ইমার্জেন্সি সেফটির জন্য তৈরি, তার ইমপ্লিমেন্টেশন এই রাজ্যে ঠিক কতটা হয়েছিল, এই লোকসভার আনস্টার্ড কোয়েশ্চেন ৫৬২০-র উত্তরটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এখানে এই নির্দিষ্ট লাইনটা একটু ফোকাস করুন। একদম স্পষ্ট লেখা আছে, স্টেট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইমপ্লিমেন্টিং উইমেন হেল্পলাইন। মানে আগের সরকারের আমলে মহিলাদের জন্য সেন্ট্রালাইজড ২৪ ঘণ্টা টোল ফ্রি হেল্পলাইনটাই চালু করা হয়নি। যেখানে নীতি আয়োগ বলছে এই স্কিমটা দারুণ কাজ করছে, কেন্দ্র ফান্ড রিলিজ করছে, সেখানে এই রাজ্যে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম বা মহিলাদের ১৮১ নম্বরটাই জাস্ট ছিল না। এটা ভাবা যায়? এই তুলনামূলক চিত্রটা দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে।
একদিকে দেশের ৩৪টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এই ১৮১ উইমেন হেল্পলাইন ফুললি ফাংশনাল, লাখ লাখ মহিলা বিপদে পড়ে সাহায্য পাচ্ছেন। আর অন্যদিকে আমাদের এখানে আরজি করের মতো ওই ভয়ঙ্কর ঘটনার সময়ও বাংলার মহিলাদের কাছে এমার্জেন্সিতে কল করার মতো ওই বেসিক ১৮১ নম্বরটাই ছিল না। এটা আক্ষরিক অর্থে নারী সুরক্ষার ক্ষেত্রে একটা বিশাল সিস্টেমিক ফেলিয়ার। তবে অন্ধকার কাটছে, কাঠামোগত এই বিশাল ঘাটতি মেটাতে বর্তমান প্রশাসন ঠিক কী স্ট্র্যাটেজি নিচ্ছে, এবার সেটাতেই ফোকাস করব আমরা। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল এই ১৮১ হেল্পলাইন লঞ্চ করার কথা ঘোষণা করেছেন। আর এটা শুধু একটা ফোন নম্বর নয়, এর পেছনে রয়েছে স্ট্রং টেকনোলজি। বিপদে পড়ে কল করলেই ইনস্ট্যান্ট জিও ট্যাগিং, মানে পুলিশকে আর অ্যাড্রেস খুঁজতে হবে না, লোকেশন ডিরেক্টলি ট্র্যাকড হবে, আর সিগন্যাল সোজা চলে যাবে সবচেয়ে কাছের থানার মহিলা হেল্প ডেস্কে। একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশন, কুইক রেসপন্সের জন্য এটাই তো দরকার ছিল, তাই না? টেকনোলজির পাশাপাশি এই মাইন্ডসেট চেঞ্জটাও খুব ইম্পর্ট্যান্ট। মন্ত্রী অগ্নিমিত্রা পল একদম সাফ জানিয়ে দিয়েছেন কোনো মোরাল পুলিশিং আর টলারেট করা হবে না। মহিলারা কখন বেরোবেন, কি পড়বেন, রাত ৮টার পর কেন রাস্তায়, এসব প্রশ্ন আর কেউ করবে না। মহিলাদের খোলা আকাশের নিচে স্বাধীনতার নিঃশ্বাস নেওয়ার যে গ্যারেন্টি তিনি দিলেন, সেটা সমাজের প্রতিটি স্তরের নারীর কনফিডেন্স বিল্ড আপ করার জন্য একটা দারুণ পজিটিভ মেসেজ। সবশেষে এসে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আমাদের সামনে আসছে। আর জি করের সেই রাত যে গভীর ক্ষত তৈরি করেছে, সেটা হয়তো কখনোই পুরোপুরি শুকোবে না। সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করেছিল, তখন ডাক্তাররা জানিয়েছিলেন যে আদালতের পদক্ষেপে তারা একটা হিলিং টাচ বা আস্থার প্রলেপ পাচ্ছেন। কিন্তু এই যে নতুন প্রশাসনিক রদবদল, শীর্ষকর্তাদের সাসপেনশন আর ১৮১ মতো টেকনোলজিক্যাল সেফটি নেট, এগুলো কি সত্যি মহিলাদের মনে সে হারানো বিশ্বাস আর নিরাপত্তার ভরসাটা চিরস্থায়ীভাবে ফিরিয়ে আনতে পারবে? এই নতুন পথ চলা কতটা সফল হয়, সেটাই এখন সবথেকে বড় নজর রাখার বিষয়। আজকের মতো আমাদের এই স্পেশাল বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।